নমস্কার, আমি স্নিগ্ধা ঝা আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প সঙ্গীতে। আজকে শোনাচ্ছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর গল্প, নতুন বউ। আসুন শুরু করি গল্পটি। শ্রাবণ মাস, আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে। মাধব দত্ত মহাশয় তামাকু সেবন করিতে করিতে তিনজন নিষ্কর্মা পল্লী বৃদ্ধের সহিত গল্প করিতেছেন। হারান মুখুজ্জে, রাখাল মিত্র ও কেদার চক্রবর্তী। দত্ত মহাশয়ের বয়সও 50-এর উপরেই উঠিয়াছে। প্রভাতে উঠিয়া গঙ্গা স্নান সারিয়া আহ্নিক পূজা শেষ করিয়া কিঞ্চিৎ জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। বেলা তখন প্রায় 10 ঘটিকা। পিয়ন আসিয়া তাহার হস্তে 2খানি খামের চিঠি দিয়া গেল। একই হস্তাক্ষরে ঠিকানা লেখা, একখানি তাহার নিজের নামে, অপরখানি তাহার মধ্যমা কন্যা নির্মল কুমারীর নামে। হুকা হইতে কলিকাটি খুলিয়া হারান মুখুজ্জের হাতে দিয়া চোখে চশমা লাগাইয়া দত্ত মহাশয় নিজ নামের পত্রখানি পাঠ করিতে লাগিলেন। পড়িতে পড়িতে তাহার বদনমণ্ডল প্রফুল্ল হইল, উহাতে সন্তোষ ও প্রসন্নতার চিহ্ন ফুটিয়া উঠিল। পত্রপাঠ শেষ করিয়া দত্ত মহাশয় হাঁকিলেন, রামা! বৃদ্ধ রামাভৃত্য আসিলে তাহার হাতে কন্যার নামের পত্রখানি দিয়া বলিলেন, তোর মেজ দিদিমণিকে দিগে যা। হারান মুখুজ্জে জিজ্ঞাসা করিলেন, কার চিঠি হে দত্তজা? কলকাতা থেকে মেজ জামাই লিখেছেন, এই দেখো না, বলিয়া পত্রখানি মুখুজ্জের হস্তে দিলেন। পত্রখানির মর্ম প্রতিবেশীগণের মধ্যে প্রচারিত হয়, ইহাই দত্ত মহাশয়ের অভিপ্রায়। তাহার একটু বিশেষ কারণও ছিল। দত্ত মহাশয় বড় মেয়েটির বিবাহ বেশ খরচপত্র করিয়াই দিয়াছিলেন, কিন্তু জামাই তার দৃশ্য সুবিধাজনক হয় নাই। মেজ মেয়ে নির্মলার বিবাহ দিয়াছেন বলিতে গেলে এক কুড়াইয়া পাওয়া গোত্রহীন পাত্রের সহিত। সে পাত্রের বয়সও তখন 30 বৎসরের কম হইবে না। পিতামাতা জীবিত নাই, কলিকাতায় মাতুলালয়ে মানুষ হইয়াছিল। সে মামা মামিও পরলোকগত। ছেলেটি তখন কলিকাতায় মেসে থাকিয়া দালালি ব্যবসায় জীবিকা অর্জন করে। অল্প আয়, সুতরাং বিবাহ করিয়া বধূকে লইয়া যাইতে পারে নাই। আজ 5 বৎসর বিবাহ হইয়াছে, 4 বৎসর হইল একটি কন্যা জন্মিয়াছে, কিন্তু এতাবৎকাল নির্মলা পিতৃগৃহেই রহিয়াছে। ইহাতে পাড়ার লোক দত্ত মহাশয়কে ছি ছি করিত। জামাই প্রতি মাসে 2-3 বার করিয়া আসিয়া 2-1 দিন করিয়া থাকিয়া যাইত, কিন্তু তাহাতে কি? লোকে বলে, সস্তায় কিস্তি পাইয়া দত্ত মহাশয় চাল চুলাহীন এমন জামাই করিলেন যে মেয়েটা বাপের বাড়িতেই চিরস্থায়ী হইয়া রহিল। স্বামীর ঘর করা তাহার অদৃষ্টে ঘটিল না। নির্মলাও এজন্য লজ্জিত। তার মা ইদানিং মাঝে মাঝে জামাইকে ইহা লইয়া একটু গঞ্জনা দিতেও আরম্ভ করিয়াছিলেন। জামাই লিখিয়াছেন, এতদিনে কর্মে তাহার একটু উন্নতি হইয়াছে, আয় বৃদ্ধি হইয়াছে, একটি ছোট বাড়িও স্থির করিয়াছেন। এখন শ্বশুর মহাশয়ের আদেশ পাইলে স্ত্রী কন্যাকে আসিয়া লইয়া যান। মুখোপাধ্যায় মহাশয় পত্রখানি পড়িতে আরম্ভ করিলে দত্ত মহাশয় বলিলেন, পড়ো না, হেঁকে হেঁকেই পড়ো। তাহার ইচ্ছা উপস্থিত অপর দুজনেও পত্রখানি শ্রবণ করিয়া যথাসময়ে পাড়ায় এই কথা রটনা করুক। মুখোপাধ্যায় তখন পড়িতে লাগিলেন, সংখ্যাতীত প্রণাম পুরস্সর নিবেদন।
অদ্য একটি শুভ সংবাদ আপনাকে দিবার জন্য এই পত্রখানি লিখিতেছি। আপনার শ্রীচরণ আশীর্বাদে এতদিনে আমার একটু উন্নতি হইয়াছে। আমি একটি ভালো চাকরি জোগাড় করিতে পারিয়াছি। পূর্বের দালালি ব্যবসা পরিত্যাগ করিয়া বিগত ইংরেজি 1 তারিখ হইতে নতুন কর্মে বহাল হইয়াছি। আমার বেতন আপাতত 150 টাকা হইয়াছে। সাহেব খুব অনুগ্রহ করিতেছেন এবং বলিয়াছেন যে কাজকর্ম ভালো করিতে পারিলে বৎসরান্তে আমার বেতন বৃদ্ধি করিয়া দেবেন। এতদিনে অর্থাভাববশত আমার স্ত্রী কন্যার ভরণ পোষণের কোনো ভারী আমি লইতে সমর্থ হই নাই। এজন্য আমি মহাশয়ের নিকট নিতান্তই লজ্জিত ছিলাম। এখন ঈশ্বরের কৃপায় কলিকাতায় বাসা ভাড়া করিয়া স্ত্রী কন্যাকে কাছে আনিয়া রাখিতে সমর্থ হইয়াছি। মাসিক 50 টাকা ভাড়ায় শ্যামবাজারে একটি ক্ষুদ্র দ্বিতল গৃহ ঠিক করিয়াছি। এখন যদি মহাশয়ের অনুমতি হয় এবং পূজনীয়া শ্বশ্রুদেবী আপত্তি না করেন, তবে একদিনের ছুটি লইয়া নির্মলাকে লইয়া আসে গিয়ে। আগামী 17 শ্রাবণ ইংরেজি মাসের 1 তারিখ হইবে। এই দিন আমি অফিসে বেতন পাইব। ইহার পরে শ্রাবণ মাস মধ্যে একটি শুভ দিন যদি স্থির করিয়া দেন, তাহা হইলেই ভালো হয়। কারণ ভাদ্র মাস পড়িয়া গেলে 1 মাস আবার অপেক্ষা করিতে হইবে। পূজনীয়া শ্বশ্রু মাতা ঠাকুরানীকে আমার 100 কোটি প্রণাম জানাইবেন এবং আপনিও জানিবেন আমি ভালো আছি। আপনাদের আদেশের প্রতীক্ষায় রহিলাম। আমার পূর্ব ঠিকানাতে পত্র লিখিলেই আমি পাইব। ইতি সেবক শ্রী বসন্ত কুমার বসু। পাঠ শেষ করিয়া পত্রখানি দত্ত মহাশয়ের হস্তে ফেরত দিয়া মুখোপাধ্যায় বলিলেন, বেশ বেশ, ছোকরা বাহাদুর আছে বেশ। 150 টাকা মাইনের চাকরি বাগানো আজকালকার বাজারে কি সোজা কথা? রাখাল মিত্র বলিলেন, ছোকরা বেশ চালাক চতুর, সে তো আমরা বরাবরই দেখছি। কেদার চক্রবর্তী বলিলেন, আর বেশ বিনয়ী। চিঠিখানি কেমন বিনয় করে লিখেছে দেখো। আজকালকার ছেলেদের মতো উদ্ধত প্রকৃতি নয়। তারা হলে মনে করত যে নিজের লিগাল ওয়াইফকে নিয়ে আসব, তার জন্যে অত দয়া ভিক্ষা, অত কাকুতি মিনতি কেন? মুখোপাধ্যায় বলিলেন, বিদ্যা দদাতি বিনয়ং। মুখ্য তো নয়, ছোকরার লেখাপড়া জ্ঞান আছে, সদ্বংশে জন্মও বোধ হয়, হবে নাই বা কেন? সুবিধা পাইয়া দত্ত মহাশয় বলিলেন, আহা, সেই জন্যই তো। কি ঘটনায় বিবাহ দিয়াছিলাম সবই তো তোমরা জানো। গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে নির্মলা ডুবে গিয়েছিল। বসন্ত নৌকা করে যাচ্ছিল, তাই দেখে নৌকা থেকে লাফিয়ে পড়ে নির্মলাকে জল থেকে তোলে। খবর পেয়ে আমিও ছুটে গেলাম, পালকি করে মেয়েকে বাড়ি নিয়ে এলাম। বসন্তকেও সঙ্গে নিয়ে এলাম। 3 থেকে 4 দিন তাকে বাড়িতে রাখলাম, যেতে দিলাম না। দেখলাম ছেলেটি রূপে গুণে বিদ্যায় বংশে সব বিষয়েই ভালো। কেবল একটি মাত্র দোষ, গরিব। বললে দালালি করে, মেশে থাকে, সামান্য আয়, মা বাবা নেই, বাড়ি ঘরও নেই, তাই এতদিন আইবুড়ো আছে। নইলে কুলিন কায়েতের ঘরের 30 বছরের ওরকম ছেলে কি আর অবিবাহিত থাকে? গিন্নিরও ছেলেটিকে বেশ পছন্দ হয়ে গেল।
মেয়েও অরক্ষণীয়া হয়ে উঠেছিল। আমি বললাম, বেশ তো, ও যখন নির্মলার জীবন দান করেছে তখন নির্মলা ওরই প্রাপ্য। হলেই বা গরিব, চিরদিন কি কারো সমান যায়? আমার মেয়ের ভাগ্যে ধন থাকে জামাই ধনী হবে, যদি না থাকে আমি মস্ত জমিদারের ছেলে এনে বিয়ে দিলেও সে ছেলে বাপের বিষয় পেয়ে দুদিনে বরবাদ করে গরিব হয়ে যেতেই পারে। মুখোপাধ্যায় বলিলেন, আসল কথাই তাই, অদৃষ্টই মূল, ও ছাড়া কোনো পথ নেই, যতই যিনি হাঁকুপাকু করুন না কেন। রাখাল মিত্র বলিলেন, কোন অফিসে চাকরি হয়েছে তা বাবাজি লিখেছেন কি? কোনো গভর্নমেন্ট অফিস বোধ হয়। দত্ত মহাশয় বলিলেন, তা কি করে হবে? 35 বছর বয়সে কি কেউ গভর্নমেন্টে চাকরি পায়? কোনো মার্চেন্ট অফিসে হয়ে থাকবে বোধ হয়। যা হোক, বাবাজি এলেই জানতে পারা যাবে। মুখুজ্জে ভায়া, ভালো একটা দিন স্থির করে দাও না, দেখি পাঁজিখানা নিয়ে আসি। বলিয়া দত্ত মহাশয় উঠিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। গৃহিণী কন্যার প্রমুখাৎ সংবাদটা পূর্বেই জানিতে পারিয়াছেন। কর্তা বলিলেন, তাহলে একটা দিন ঠিক করে পাঠাই, কি বলো? মেয়েকে লইয়া যায় না বলিয়া গৃহিণী জামাতাকে কত গঞ্জনা দিয়েছেন সত্য, কিন্তু এখন কন্যার আসন্ন বিরহে তাহার মাতৃহৃদয় কাতর হইয়া উঠিল। বলিলেন, এই পুজো আসছে, 2 মাস পরে পাঠালে হতো না? কর্তা বলিলেন, এখন যাক না, কিছুদিন পরে তখন মেয়ে নিয়ে এলেই হবে, আমার কলঙ্ক ভঞ্জনটা হয়ে যাক না। আচ্ছা, যা ভালো বোঝো তাই করো, বলিয়া গৃহিণী পঞ্জিকা বাহির করিয়া দিলেন। মুখোপাধ্যায় মহাশয় 21শে শ্রাবণ শুভ দিন বলিয়া ধার্য করিলেন। দত্ত মহাশয় বিকালে তদ অনুসারে জামাতাকে পত্র লিখিয়া দিলেন। আজও আকাশ মেঘাচ্ছন্ন, প্রায় সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে। বৈঠকখানায় তক্তপোষের বিছানায় মাধব দত্ত মহাশয় বৈকালিক নিদ্রা উপভোগ করিতেছিলেন। এমন সময় দেওয়ালের ঘড়িতে ঢং ঢং করিয়া 4টা বাজিল। সেই শব্দে দত্ত মহাশয়ের নিদ্রা ভঙ্গ হইল। চক্ষু খুলিয়া জানালা দিয়া চাহিয়া আকাশের অবস্থা দেখিয়া আরো খানিক ঘুমাইবার লোভে তিনি পাশ ফিরিয়া শুইলেন। কিন্তু হঠাৎ মনে পড়িয়া গেল, আজ মধ্যম জামাতা বাবাজি সন্ধ্যা ট্রেনে আসিয়া পৌঁছবেন, সুতরাং রাত্রি ভোজনের জন্য একটু বিশেষ আয়োজন করা আবশ্যক। সুতরাং তিনি উঠিয়া বসিয়া হাই তুলিয়া 3টি তুড়ি দিয়া হাঁকিলেন, রামা, তামাক দে। রামাভৃত্য উঠানে বটি পাতিয়া ঘস ঘস শব্দে গরুর জন্য খড় কাটিতেছিল। উত্তর দিল, আগে যাই কর্তা। ওই সময় দত্ত মহাশয়ের 4 বৎসর বয়স্কা দৌহিত্রী কমলা অর্থাৎ নির্মলার কন্যা নাচিতে নাচিতে সেই কক্ষে প্রবেশ করিয়া বলিল, ও দাদু, এখনো ঘুমোচ্ছ? কখন উঠবে তুমি? বেলা যে গেল। দত্ত মহাশয় দৌহিত্রীকে নিকটে ডাকিয়া তাহার চিবুকে হাত দিয়া বলিলেন, হ্যাঁ রে শালি, আমি ঘুমোচ্ছি কি উঠেছি তা কি তুই দেখতে পাচ্ছিস নে? কমলা বলিল, তা তো দেখতে পাচ্ছি, কিন্তু দিদিমা যে বললে বৈঠকখানায় গিয়ে তোর দাদুকে বলগে যা, ও দাদু, এখনো ঘুমোচ্ছ?
কখন উঠবে তুমি? তবে দিদিমাকে বলি গে যাই তুমি উঠেছ। আচ্ছা বলবি এখন, বস না একটু। আজকে কে আসবে জানিস? জানি, বাবা। বাবা আসা অবধি তুই জেগে থাকতে পারবি? বালিকা আগ্রহভাবে উত্তর করিল, থাকতেই তো হবে। বাবা যে আমার জন্যে পুতুল নিয়ে আসবে, মাকে লিখেছে পত্রতে। আমি পুতুল দেখব না? রমা হুকা হাতে জ্বলন্ত কলিকায় ফু দিতে দিতে প্রবেশ করিল। দত্ত মহাশয় হুকা লইয়া বলিলেন, ওরে রামা, তুই একবার চট করে গঙ্গার ঘাটে যা দেখি। আজ সারাদিন হিলসে করে বৃষ্টি হচ্ছে। আজ খুব ইলিশ মাছ উঠবে। জেলেরা এতক্ষণ মাছের নৌকা ঘাটে লাগাচ্ছে বোধহয়। কেষ্টা কি মতিলাল কি রামধন, যে জেলের কাছে ভালো ইলিশ মাছ দেখবি একটা নিয়ে আসবি। বেশ বড় দেখে একটা, আর বেশ চ্যাপটালো রকম। লম্বা সুরুঙ্গে মাছ আনিস নে যেন, সেগুলো তেমন স্বাদই হয় না। জেলেকে বলিস যে আজ কর্তার জামাই আসছেন, বেশ ভালো মাছ দেয় যেন। কাল সকালে এসে দাম নিয়ে যাবে। আর হ্যাঁ, বাজারে হরিশ ময়রার দোকানে অমনি বলে যাস যেন এক সের ভালো কাঁচা গোল্লা চাই। আসবার সময় এক হাতে ইলিশ মাছ আর এক হাতে কাঁচা গোল্লা নিয়ে আসবি। বেশ করে ওজন দেখে নিবি, বুঝলি? আগে হ্যাঁ কর্তা বলিয়া রামা প্রস্থান করিল। ইতিমধ্যে হারান মুখুজ্জে প্রবেশ করিয়া ব্রাহ্মণের হুকাটি সংগ্রহ করিয়া তক্তপোষের ওপর বসিয়াছিলেন। বলিলেন, আজ যেরকম হিলসে গুড়ি বর্ষাচ্ছে, মাছ আজ ভালোই পাবে বোধ হয়। তা জামাই কখন এসে পৌঁছাবেন? সন্ধে 7টার গাড়িতে। কলকাতায় থাকেন। রেলের ইলিশের মুখে ন্যাজে দড়ি বেঁধে ধনুকাকার করে জেলে বেটারা যা বেচে তাই গঙ্গার ইলিশ বলে খান তো। আসল গঙ্গার ইলিশের যে কি স্বাদ, তা বাবাজিকে আজ দেখিয়েই দিই। মুখোপাধ্যায় কমলাকে আদর করিয়া বলিলেন, হ্যাঁ দিদি, তুই নাকি আমাদের ছেড়ে চললি? তোর দাদুকে দিদিমাকে ছেড়ে চলে যাবি, তোর মন কেমন করবে না? সেখানে গিয়ে থাকতে পারবি? বালিকা গর্বভরে বলিল, খুব পারব। দত্ত মহাশয় হাসিয়া বলিলেন, শুনলে হে মুখুজ্জে? হ্যাঁ রে নেমোখারাম, এতদিন যে আমরা তোকে বুকে করে মানুষ করলাম, আমাদের ছেড়ে চলে যেতে তোর মনে একটু কষ্টও হবে না? বালিকা বুঝিল কথাটা ভুলক্রমে সে বেফাঁসি বলিয়া ফেলিয়াছে। বড় লজ্জা হইল। মাতামহের দিকে ফিরিয়া তাহার বুকের পাকা চুল টানিতে টানিতে বলিল, মনে কষ্ট হবে না? খুব হবে, কিন্তু বেশি দিন তো সেখানে থাকবো না দাদু। আবার শিগগির চলে আসব। আর তোমার জন্য একটা খুব ভালো পুতুল কিনে আনবো। কলকাতায় অনেক পুতুল পাওয়া যায়, হাজার হাজার, লক্ষ লক্ষ, 200, 300। মুখোপাধ্যায় হাসিয়া কমলার গাল টিপিয়া বলিলেন, তাই নাকি? কলকাতায় আর কি পাওয়া যায় রে? কমলা উত্তর করিল, উফ, অনেক জিনিস। থিয়েটার পাওয়া যায়, চিড়িয়াখানা পাওয়া যায়, কালীঘাট পাওয়া যায়, আরো কত সব ভালো ভালো জিনিস মা বলেছিল, সব আমার মনে নেই। এমন সময় ঝি আসিয়া বাহিরে দাঁড়াইয়া বলিল, খুকি, মা ডাকছে, দুধ খাবি চল।
কর্তার দিকে চাহিয়া বলিল, গিন্নিমা আপনাকে একবার ডেকেছেন। চলো যাচ্ছি বলিয়া দত্ত মহাশয় উঠিয়া বলিলেন, সন্ধ্যার পর মুখুজ্জে আসছো তো? হ্যাঁ, আসবো বই কি, জামাই বাবাজির সঙ্গে দেখা করব তো। জামাই বাবাজি 7টার গাড়িতে এসে পৌঁছবেন তো? তুমি কি নিজে যাবে স্টেশনে? না হে, যে জল কাদা, লণ্ঠন হাতে রামাকেই পাঠিয়ে দেব এখন। আচ্ছা, সন্ধ্যান্নিক সেরে আমি তাহলে 8টার মধ্যেই আসব বলিয়া মুখোপাধ্যায় বিদায় লইলেন। দত্ত মহাশয়ও নাতনির হাত ধরিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। রাত্রি 8টার পর মুখোপাধ্যায় লাঠি ও লণ্ঠন হস্তে দত্ত ভবনে আসিয়া দেখিলেন বৈঠকখানা শূন্য। শুনিলেন জামাইবাবু আসিয়াছেন, এখন জলযোগ করিতেছেন। মুখোপাধ্যায় প্রতীক্ষায় রহিলেন। কিয়ৎক্ষণ পরে সজামাতা দত্ত মহাশয় প্রবেশ করিলেন। কি বাবা বসন্ত, ভালো আছো তো বলিয়া মুখোপাধ্যায় সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইলেন। আজ্ঞে হ্যাঁ, ভালো আছি কাকা বলিয়া জামাতা মুখোপাধ্যায়কে প্রণাম করিলেন। সকলে বসিলে মুখোপাধ্যায় বলিলেন, তোমার ভালো চাকরি হয়েছে, তোমার শ্বশুরের কাছে শুনে বড়ই সুখী হলাম বাবাজি। সে দালালি ফালালি ছেড়ে দিয়েছ, ভালোই করেছ। তোমরা শিক্ষিত মানুষ, ওইসব বৃত্তি কি তোমাদের পোষায়? তা কোন অফিসে চাকরি হলো? আগে ইংলিশম্যান অফিসে। কিসের কারবার তাদের? ইংলিশম্যান খবরের কাগজ, সাহেবদের কাগজ, খুব প্রতিপত্তি, বড় কাগজ। বড় বড় ইংরেজ কর্মচারীরা, জজ, ম্যাজিস্ট্রেট, কমিশনার সাহেবেরা পর্যন্ত বেনামিতে তাতে প্রবন্ধ লেখেন। মুখোপাধ্যায় বলিলেন, বটে, মস্ত কাগজ তাহলে। অনেক সব বাঙালি সেখানে চাকরি করে বোধ হয়। বিস্তর। কত মাইনে সব? তার কি ঠিক আছে? 30, 40, 50, 100, 200, যার যেমন পদ। মুখোপাধ্যায় বলিলেন, বটে বটে, তোমার পদটি তো তাহলে বড় পদই বলতে হবে। তুমি যদি আমার একটা উপকার করো বাবা। কি বলুন? আমার মেজ ছেলেটা, তাকে তো তুমি দেখেছ, গেল বছর মেট্রিক ফেল করলে। কত করে বললাম, ওরে আর 1 বছর পর, ওরে আর 1 বছর পর, তা সে কিছুতেই শুনলে না। সে অবধি বাড়িতেই বসে আছে। গাঁয়ের যত সব বখাটে ছেলের সঙ্গেই তার মেলামেশা। ফুলুট বাজায়, থিয়েটার করে, এইসব নিয়েই আছে আর কি। তাই যদি বাবা সাহেবকে বলে কয়ে তোমার অফিসে একটা ছোটখাটো কাজে ঢুকিয়ে দিতে পারো, তবে গরিব ব্রাহ্মণের বড়ই উপকার করা হয় বলিয়া মুখোপাধ্যায় জামাতার হাত দুটি ধরিলেন। বসন্ত বিব্রত হইয়া বলিল, আচ্ছা আচ্ছা, অত করে আমায় বলতে হবে কেন কাকু? এখন তো আমাদের অফিসে কোনো কাজ খালি নেই। একটা খালি টালি হলেই আমি চেষ্টা করব বই কি। মুখোপাধ্যায় হাত ছাড়িয়া বলিলেন, তাই করো বাবা। দেখো, তোমার শ্বশুরের সঙ্গে ছেলেবেলা থেকে আমার বন্ধুত্ব, একসঙ্গে পাঠশালায় গিয়েছি। সেই সময় থেকে দুজনে আমরা হরিহর আত্মা বললেই হয়। তোমার ওপর তোমার শ্বশুরের যদি কোনো দাবি থাকে, তবে আমারও সেই দাবি আছে জেনো।
বসন্ত বলিল, আজ্ঞে, সে তো ঠিকই। তাহার পর অন্যান্য কথাবার্তা চলিতে লাগিল। কোথায় বাড়ি ভাড়া লইয়াছে, কিরূপ বাড়ি, অফিস হইতে কত দূর, ইত্যাদি ইত্যাদি। ক্রমে রাত্রি অধিক হয় দেখিয়া মুখোপাধ্যায় বিদায় গ্রহণ করিলেন। বসন্তকে তাহার শ্বশ্রু ঠাকুরানী ডাকিয়া পাঠাইলেন। সে অন্তঃপুর মধ্যে প্রবেশ করিল। পরদিন বসন্ত উঠিয়া মুখ হাত ধুইয়া চা পান করিতেছে। এমন সময় তাহার শাশুড়ি ঠাকুরানী আসিয়া আধ ঘোমটা দিয়া নিকটে দাঁড়াইয়া বলিলেন, হ্যাঁ বাবা, নির্মলের কাছে একটা কথা শুনে যে আমার বড় ভাবনা হচ্ছে। বসন্ত কহিল, কি কথা মা? তোমার অফিস নাকি রাত্রিরে? হ্যাঁ মা, তাই বটে। সকালবেলা আমাদের খবরের কাগজ বেরোয় কিনা, তাই রাত 9টা-10টার সময় আমায় অফিসে যেতে হয়। সারা রাত সেখানে থাকতে হয়। আবার দিনের বেলাও 2 থেকে 4 ঘন্টার জন্য গিয়ে একটু দেখাশোনা করে আসতে হয়। তবেই তো বড়ই যে ভাবনার কথা হলো বাবা। তুমি নাকি নির্মলাকে বলেছ যে দিনরাত থাকবার জন্যে একটা ঝি ঠিক করে রেখেছি, সেই তোমায় রাত্রে আলগাবে। তোমার ভয় কি? কিন্তু নির্মলা যে মোটে সাহস পাচ্ছে না বাবা। বিদেশ বিভুঁই, তাই ছেলে মানুষ সারা রাত বাড়িতে একটা পুরুষ মানুষ থাকবে না। অসুখ বিসুখ আছে, দায় বিপদ আছে। অফিস থেকে তোমায় যদি ডেকে আনতে হয় তো কে যাবে বলো দেখি? নির্মলা তো ভেবে সারা হয়ে যাচ্ছে। কর্তাও শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। বসন্ত বলিল, সেই জন্যে কোনো ভাবনা নেই মা। আমি যে বাড়িটা নিয়েছি সেটা একটা বড় বাড়ির আধখানা অংশ। এক অংশে বাড়িওয়ালা সপরিবারে বাস করেন, এক অংশ ভাড়া দিয়েছেন। অবশ্য 2 অংশই আলাদা আলাদা। সদর দরজা, কলঘর সবই আলাদা। 2 বাড়ির একতলায় দোতলায় মাঝের দরজা জানালা আছে। সেই দরজা খুললেই 2 বাড়ির মেয়েদের স্বচ্ছন্দে যাতায়াত চলতে পারে। বাড়িওয়ালা বাবুটির প্রবীণ বয়স, অতি ভদ্রলোক। তিনি আমায় বলেছেন, কোনো ভাবনা নেই তোমার। আমরা রয়েছি, দেখব, শুনব, যখন যা দরকার তাই দেখব। এই সময় দত্ত মহাশয় আসিয়া সেখানে দাঁড়াইলেন। বলিলেন, বাবা বসন্ত, এক কাজ করো তুমি। দিন রাত্রির ঝি রেখেছ, বেশ, সেও থাক। রামাকেও তুমি সঙ্গে নিয়ে যাও। রামা নির্মলাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বাড়িতে ও থাকলে নির্মলার কোনো ভয় থাকবে না। আমরাও নিশ্চিন্ত থাকতে পারবো। বসন্ত বলিল, রামাকে নিয়ে যেতে বলছেন? তাহলে? দত্ত মহাশয় বুঝিলেন রামাকে লইয়া যাইতে জামাতার তেমন ইচ্ছা নাই। বলিলেন, তুমি কেন দমনা হচ্ছ তা আমি বুঝতে পারছি। অবশ্য এখন তোমার অল্প বেতন, তাই কলকাতার খরচ পেরে উঠবে কিনা তাই ভাবছ তো। রামাকে কেবল 2বেলা খেতে দিও। ও মাইনে যেমন এখান থেকে পায় তেমনই পাবে। আর দুমত করো না বাবা, ওকে সঙ্গে নিয়ে যাও। ওর দ্বারা তোমার অনেক উপকারও হবে। বসন্ত বলিল, আজ্ঞে, আপনি যখন আদেশ করছেন তখন ওকে নিয়েই যাব। বেলা 2টার পর বসন্ত যাত্রা করিল। 3টার সময় ট্রেন। দত্ত মহাশয়
স্টেশনে গিয়া কন্যা জামাতাকে গাড়িতে তুলিয়া দিলেন। হারান মুখুজ্জেও সঙ্গে গিয়াছিলেন। ট্রেন ছাড়িবার সময় বসন্তকে তিনি গত দিনের আবেদনের কথাটি স্মরণ করিয়া দিলেন। নির্মলা কলিকাতার বাসায় প্রবেশ করিয়া দেখিল বাড়িখানা ছোট হইলেও সুন্দর সুসজ্জিত। দ্বিতলে দুইখানি মাত্র ঘর, কিন্তু ঘরগুলি বেশ বড় বড়। দেওয়ালগুলি সুন্দর পেন্টিং করা, মেঝেগুলিতে চকচকে সাদা কালো মার্বেল পাথরের টালি বসানো, ধবধবে নেটের মশারিযুক্ত দুইখানি অগ্নিপালিশ পালঙ্ক পাশাপাশি রক্ষিত। ভালো ভালো চেয়ার টেবিল রয়েছে সেখানে। দেওয়ালে মানুষ সমান দুইখানা বড় বড় বালোয়ারি আরশি টাঙানো। উভয় কক্ষেই বিদ্যুৎ বাতি জ্বলিতেছে। জানালা দরজাগুলিতে চিকনের কার্টেন দেওয়া। একতলার ঘরগুলিও বেশ সুপরিসর, আলো বাতাস যথেষ্ট। সুন্দর একটি স্নানের ঘর, তার শুধু মেঝেতে নয়, আধখানা দেওয়াল পর্যন্ত মার্বেল টালি বসানো। কলিকাতাবাসী ওয়াকিবহাল কেহ এই বাড়িখানি দেখিলে বলিত, পাগল নাকি, এ বাড়ির ভাড়া মাত্র 50 টাকা। কিন্তু নির্মলা বা রামার নিকট ভাড়ার এই অসঙ্গতি ধরা পড়িল না। তবে আসবাবগুলি দেখিয়া নির্মলা বলিল, হ্যাঁ গা, এইসব তুমি কিনেছ? এসব তো দামি দামি জিনিস, অনেক টাকার জিনিস। বসন্ত হাসিয়া বলিল, এসব একটাও আমার নয়, আমি এত টাকা পাবো কোথায়? তবে কার এসব? বাড়িওয়ালার? না, আমাদের আফিসের বড় সাহেব সেদিন বিলেত গেলেন কিনা, 1 বছরের ছুটি নিয়েছেন তিনি। আমাকে বললেন, বসন্ত, আমার আসবাবপত্রগুলো রাখবার জন্যে মিছিমিছি একটা বছর বাড়ি ভাড়া গুনব। তার চেয়ে কতক ছোট সাহেব রাখুন, কতক তুমি রাখো, আমি এসে আবার সব নেব। বেশ যত্ন করে রেখো, যাতে নষ্ট না হয়। আমি দেখলাম আমায় কিছু কিছু আসবাবপত্র তো কিনতেই হবে, একবার সব পারবো না। মাসে মাসে 2টো একটা করে কিনতে হবে। আপাতত এইগুলোতেই কাজ চালাই। তারপর সাহেব এলে তখন নিজের জিনিস কেনা যাবে। সাহেবের বাড়ি থেকে এইগুলো গিয়ে নিয়ে আসতে মুটে ভাড়াই গেল 17 টাকা। অবশ্য সাহেবই দিলেন। সরলা বালিকা গালে হাত দিয়া বলিল, ও বাবা, মুটে ভাড়া 17 টাকা! আর এই সব বিদ্যুৎ পাখাগুলো? এগুলো সব বড় সাহেবের জিনিস। সে রাত্রে বসন্ত বাড়িতেই রইল। বলিল, 2 দিনের ছুটি নিয়েছিলাম কি না, কাল খাওয়া দাওয়ার পর দিনের বেলা একবার বেরুতে হবে, তারপর আবার রাত্রে যেতে হবে। সপ্তাহ পরে একদিন নির্মলা তার স্বামীকে কহিল, হ্যাঁ গা, এ বাড়ির ভাড়া কিনা 100 টাকা শুনলাম, তুমি যে বলেছিলে 50 টাকা। বসন্ত বলিল, কে বললে তোমায়?